ওয়েলকাম। আমাদের যে আগের টপিক আমরা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কলিশিভ অলিগোপলি, কার্টেল, পারফেক্ট কার্টেল। কার্টেলের মধ্যে দুটো পার্ট আছে, পারফেক্ট কার্টেল আর একটি মার্কেট শেয়ারিং কার্টেল। আজকে আমাদের আলোচনা হবে মার্কেট শেয়ারিং কার্টেল। বাট তার আগে কিছুটা পূর্ববর্তী ক্লাসের কিছুটা জিনিস আমাদের লাগবে। দেখতে হবে যে অলিগোপলি ন্যাচারালি ফিউ ফার্মস থাকবে, লার্জ নাম্বার অফ বায়ার্স থাকবে। ফিউ ফার্মস এবং যদি ফিউ ফার্মসের জায়গায় দুটো ফার্ম বলি তখন সেই মার্কেট স্ট্রাকচারটা হয়ে যায় কি ডুওপলি মডেল। তো অলিগোপলি ন্যাচারালি দুটো ক্ষেত্রে হয়, কলিসিভ অ্যান্ড নন কলিসিভ। কলিসিভ মিনস একটা সংঘবদ্ধ এক কথায়, আর নন কলিসিভ মিনস এটি সংঘবদ্ধ হিসেবে থাকবে না। তাহলে কলিসিভ অলিগোপলি এবং নন কলিসিভ অলিগোপলির মধ্যে, নন কলিসিভ অলিগোপলির মধ্যে আমরা কী তাকে সেটা হচ্ছে এক কুর্নটস ডুওপলি মডেল, বার্ট্রান্ড ডুওপলি মডেল, তারপর স্টেকেলবার্গ আছে, এজওয়ার্থ আছে, বিভিন্ন নন কলিসিভ অলিগোপলি আছে যেগুলোতে প্রাইস কম্পিটিশন হওয়ার চান্স থাকে এবং হয়ও। বাট কলিসিভ অলিগোপলি মডেলের ক্ষেত্রে যেখানে প্রাইস কম্পিটিশনটা হবে না, তার কারণ প্রাইসটা একটা নির্দিষ্ট লেভেলে করা হবে, নিজেদের এগ্রিমেন্টের মধ্যে, নিজের সমস্ত ফার্মগুলোর এগ্রিমেন্টের মধ্যে একটা প্রাইসকে নির্দিষ্ট করে দেওয়া হবে। তারপর প্রাইস নির্দিষ্ট করে দেওয়ার পর যে পজিশনটা দাঁড়াবে সেখানে কম্পিটিশনটা কম হওয়ার চেষ্টা হবে, এবং প্রাইস কম্পিটিশনটা যদি কম হয় তাহলে প্রাইস ওয়ার তৈরি হবে না, প্রফিটটা কম হবে না। প্রাইস যেহেতু নিচে যায়, প্রাইস যদি নিচে যায় কোনো দ্রব্যে তাহলে সেটা প্রফিটটা কম হবে। প্রফিট কম হলে আমাদের পি ইকুয়াল টু এমসি হওয়ার চান্স, এবং পি ইকুয়াল টু যদি এমসি হয় প্রাইস ওয়ারের ক্ষেত্রে সেটাতে প্রফিটটা কী হবে, জিরো। সেই জন্য কার্টেল সিস্টেম যদি করা হয় তাহলে প্রফিট মার্জিনটা আমাদের অনেকটা বাড়বে ডিউ টু দ্য প্রাইস রিজিডিটি। এখানেও প্রাইস রিজিডিটি হিসেবে কাজ করবে, তার মানে কার্টেলে এগ্রিমেন্টটা প্রাইসটাকে কমাতে পারবে না। ন্যাচারালি কোনো ফার্ম একটি ফার্মের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটা নির্দিষ্ট থেকে সামান্য একটু কমিয়ে দিলেই কিন্তু সমস্ত কাস্টমারগুলো তার কাছে চলে যাবে, ওকে, বিপরীত ফার্মের কাছ থেকে। সেই জন্য এখানে কার্টেল করা হয়, একটা নির্দিষ্ট এগ্রিমেন্ট করা হয়, এবং তার মধ্যে পারফেক্ট কার্টেল আমরা আগেই জানি যে কীরকম হয়েছিল। ওপেক ইজ দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে পেট্রোলিয়াম অর্গানাইজেশন, হ্যাঁ, এক্সপোর্টিং কান্ট্রিজ, এবং তার উদাহরণ দিয়ে আমরা পারফেক্ট কার্টেলটা বোঝানো হয়েছিল। আমরা এখন বুঝবো মার্কেট শেয়ারিং কার্টেল। মার্কেট শেয়ারিং কার্টেলকে যদি আমরা ন্যাচারালি যদি আমরা দেখি তাহলে মার্কেট শেয়ারিং কার্টেলটা হচ্ছে দু রকমের। এক নন প্রাইস কম্পিটিশন, আর দু নম্বর হচ্ছে কোটা সিস্টেম। তাহলে নন প্রাইস কম্পিটিশনটা কি, আগে সেটা জানি যে নন প্রাইস কম্পিটিশনটা দেখে বোঝা যাচ্ছে যে নন প্রাইস কম্পিটিশনটা কি হওয়ার চান্স। নন প্রাইস কম্পিটিশন হচ্ছে যেখানে ফার্মের যে এগ্রিমেন্ট থাকবে, যেখানে কার্টেল হবে, সেই ফার্মের এগ্রিমেন্টে প্রাইসটাকে কখনো চেঞ্জ করতে পারবে না। প্রাইস এটা খুব সমসাময়িক, আমি ফ্র্যাঙ্কলি বলছি, এটা খুব সমসাময়িক স্টেবল থাকে, তারপর একটা ব্রেকডাউন হওয়ার খুব চান্স থাকে। তার কারণ সমস্ত ফার্মের দিক থেকে যদি চিন্তা করি, যেহেতু ধরে নেওয়া যায় যে কস্টটা তাদের যদি চেঞ্জ হয়, কস্ট যদি বাড়ে, তাহলে যে ফার্মের কস্ট, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট বা তার প্যাকেজিংয়ের কস্ট বা তার যে বিভিন্ন ক্ষেত্রে যে প্রোডাক্টিভ কালার্সের যে কস্ট, সেই কস্টগুলো আমাদের কি করে নন প্রাইস কম্পিটিশনের মধ্যে একটা কস্ট যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ন্যাচারালি সেই ফার্মের প্রাইস অবশ্যই বাড়বে, এবং কস্ট যদি কমিয়ে দেওয়া হয় সেই ফার্মের আমাদের প্রাইসও কমে যাবে। এই ক্ষেত্রে নন প্রাইস কম্পিটিশন হলে কি হয়, একটা মার্কেট শেয়ার, এবং সেখানে মার্কেট শেয়ারিং, যেহেতু মার্কেট শেয়ারিং কাটেল, এখানে মার্কেট শেয়ারটা এমনভাবে ডিস্ট্রিবিউট হবে যেখানে বলবে যে এই পজিশনটা আমার এবং সেটা আপনার। এই হিসেবে ফার্মগুলো নিজেদের মধ্যে, যদি টু ফার্ম থাকে তাহলে নিজেদের মধ্যে একটা শেয়ারিং পার্ট করে নেয়। নন প্রাইস কম্পিটিশন হলে সেখানে কোনো ক্ষেত্রে দেখায় প্রথমে স্টার্টিং পয়েন্ট কিন্তু প্রাইসটাকে ইকুয়ালি করে, দুটো ক্ষেত্রে প্রাইস ইকুয়াল করে কিন্তু শুরু করে। বাট কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু চিট ফার্ম থাকে, চুপ করে, মানে আমি খুব এইভাবে ফ্র্যাঙ্কলি বলছি, খুব চুপ করে কি করে প্রাইসটাকে একটু সামান্য নিচে করে দেয়।
প্রাইস একটু যদি নিচে করে দেয় তাহলে কি হবে, সমস্ত কাস্টমারগুলো প্রায় ফার্ম বিতে চলে যাবে। এর পরিবর্তে কিছু দিন মানে কিছু সময় ধরার পর, কিছু সময় যাওয়ার পর, বা 1-2 দিনের কেস না, অনেক দিনের ব্যাপার, যদি তারপরে সে বুঝতে পারবে 1 বছরের যদি ভিত্তি ধরি, তখন সে ফার্ম এ রিয়েলাইজ করতে পারবে যে না, আমার কাস্টমার কিন্তু বিয়ের কাছে চলে গেছে। ফলে সে বুঝতে পারবে যে এটাই একমাত্র কম্পিটিশন হওয়ার কথা, যেটা প্রাইসটাকে কমিয়েছে নিশ্চয়ই ফার্ম বি, তা নাহলে তো কাস্টমার কেন যাবে, যেহেতু আমরা একই ধরনের দ্রব্য বিক্রি করছি। এবার ফার্ম এ তখন কি করবে, একটা নির্দিষ্ট পরিমাণ ও কমিয়ে দেবে, এবং এ কমিয়ে দেওয়ার পরে পুরো পার্টটা যেটা বিতে ফার্ম বি এর কাস্টমার ছিল সেগুলো এ এর পার্টে যাবে। এক্ষেত্রে কি তৈরি হবে, বিও যদি কিছুদিন পর রিয়েলাইজ করতে পারে যে এ কমিয়েছে, ফলে আবার কি হবে, প্রাইস কম্পিটিশন তৈরি হবে, দ্যাটস মিন প্রাইস ওয়ার ক্রিয়েট হবে। এবং প্রাইস ওয়ারটা যতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পি ইকুয়াল টু এমসি হচ্ছে, এটা ন্যাচারালি কনসেপ্ট। এবং যার কারণে কিন্তু নট প্রাইস কম্পিটিশনটা কিছু সময় মানে স্টেবল বলা যাচ্ছে না, এটা ঠিক না যে স্টেবল হবে না, অবশ্যই স্টেবল, বাট কিছু সময়কালীনের জন্য স্টেবল হয়, বেশিরভাগ চান্সই থাকে এটা ব্রেকডাউন। নেক্সট হচ্ছে কোটা সিস্টেম। এই লেখার মাধ্যমে বোঝা যাচ্ছে যে কোটা, আমি যদি একটা মার্কেট শেয়ার হয় এবং যদি দুটো ফার্ম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি কোটা ধরি, তাহলে এ বলবে ফার্ম এ বলবে আমার এইটুকু কোটা, আমার ফার্ম বি বলবে এত। কিন্তু যেহেতু এখানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়ালি ধরে নিতে হবে যে ফার্ম এর ইকুয়াল, ফার্ম বি এর ইকুয়াল কোটা থাকবে, একটা মার্কেট শেয়ারিং এর একটা নির্দিষ্ট পরিমাণ কোটা থাকবে। এবং মার্কেট শেয়ারিং এর নির্দিষ্ট পরিমাণ কোটা থাকলে কি হবে, আমি ওর মার্কেটে গিয়ে বিক্রি করব না, ওর মার্কেট শেয়ারে আমি অংশগ্রহণ করবো না, কারণ ওর জায়গাটা ওখানেই, ও মার্কেট শেয়ারটা ওর। আমার একটা নির্দিষ্ট জায়গা আছে, আমি সেখানে আমার মার্কেট শেয়ারটা অ্যাপ্লিকেবল করব। এর ফলে কি হবে, একটা কম্পিটিশন দেখা যাবে না, একটাও কিন্তু কম্পিটিশন দেখা যাবে না, তার কারণ তার ক্ষেত্রেতে সে মার্কেট করছে, আমি আমার ক্ষেত্রে মার্কেট করছি। তাহলে সেক্ষেত্রে যদি মার্কেটে কম্পিটিশন, ওদের মধ্যে যদি কম্পিটিশন না হয়, তাহলে প্রাইসটা কি হবে, প্রাইসও এসে রিজিড হিসেবে থাকবে। রিজিড মিনস এসে স্থিতিশীল, ওকে। প্রাইস রিজিড হিসেবে থাকবে, প্রাইস কমাবে না বাড়াবে না, যে যেমন পারছে নিতে পারে। তাহলে প্রফিটটা কি হবে, প্রফিট মার্জিনটা যে যত বেশি বাড়াতে পারে, যার কস্ট কম হবে সে কি করবে, প্রফিটটা মার্জিনটা বেড়ে যাবে, যার কস্ট বেশি হবে সে প্রফিট মার্জিনটা কম হবে। তাহলে এক্ষেত্রে ফার্ম নিজেদের মধ্যে কিন্তু মানে নিজেদের মধ্যে একটা চুক্তি করবে, যেটা আমাদের কোটা ওইটুকু এবং তোমার কোটা এইটা, এই হিসেবে একটা নির্দিষ্ট কোটা সিস্টেমে এগিয়ে যাবে। তো এই মডেলটা আমাদের যেহেতু আলোচনা করার জন্য কিছু কিছু অ্যাজাম্পশন অবশ্যই ধরতে হবে, সেই অ্যাজাম্পশনগুলো আগে দেখি। 1 নম্বর অ্যাজাম্পশন কি, 2 ফার্মস, যেটা প্রত্যেকটা অলিগোপলি বা ডুওপলি মডেলের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি, অলিগোপলি তো না, ন্যাচারাল ডুওপলির ক্ষেত্রে 2 ফার্মস। 2 নম্বর হোমোজিনিয়াস প্রোডাক্ট। 3 নম্বর কস্ট আইডেন্টিক্যাল থাকবে। কস্ট যদি আলাদা আলাদা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরি হবে। কিরকম প্রবলেম, কস্ট যদি আলাদা হয় তাহলে আমরা দেখতে পাবো যে কস্ট আলাদা হলে তার প্রফিট মার্জিনটা কম হবে, যদি কস্ট কম হয় তাহলে প্রফিট মার্জিন, ফলে নিজেদের মধ্যে একটা চিট করার যে চান্সটা সেটা কমে যায়, মানে সেটা সম্ভাবনাটা বেড়ে যায়। কি কারণে, কোনো একটা ফার্ম অ্যাডভার্টাইজমেন্ট খুব দিচ্ছে, তার কস্ট বেড়েছে, কস্ট বাড়লে কি হবে, সেই কস্ট যদি আইডেন্টিক্যাল ধরে নিই, আইডেন্টিক্যাল মানে একক, এটা নির্দিষ্ট তো হবে না, নির্দিষ্ট হলে তো তাহলে তো মার্কেট শেয়ারিং মানে যে মার্কেটের মধ্যে যে কম্পিটিশন সেটা তো থাকছে না, তাই না, বোঝাচ্ছে কিনা। নেক্সট তারপর আসছে লার্জ নাম্বার অফ বায়ার্স। লার্জ নাম্বারস এইটা আমাদের একটু বুঝতে হবে। লার্জ নাম্বার অফ বায়ার্সটা কি জিনিস, লার্জ নাম্বার অফ বায়ার্স হচ্ছে প্রচুর সংখ্যক ক্রেতা। এবার যদি আমরা প্রচুর সংখ্যক ক্রেতা নাই থাকে তাহলে আমরা মার্কেটে শেয়ার করবো কোথায়। সাপোজ আমি একটা জিনিস বলে, আমি একটা আঙুরের দোকান মানে কোনো একটা ফ্রিজের দোকান খুলেছি, এমন একটা জায়গায় খুলেছি যেখানে ফ্রিজ বিক্রি হয় না, খুব কম সংখ্যক। যদি এবং আর একজন মার্কেট করতে আসলো, আমার ফার্ম বি আর একটা মার্কেট করতে আসলো, এবার যদি আমাদের কাস্টমার নাই থাকে তাহলে আমরা নিজেদের মধ্যে কতখানি কি শেয়ার করবো,
তাই না? কোটা কতখানি দিব যে ওর কোটা এতখানি, ওর কোটা বলবো দুটো দুটো খরিদ্দার ওর, আমার দুটো খরিদ্দার আমার, তা তো হবে না। তাহলে লার্জ নাম্বার অফ বায়ার্সের যদি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোটা সিস্টেম বা মার্কেট শেয়ারিংটা হবে না। তাহলে লার্জ নাম্বার অফ বায়ার্সটা সর্বপ্রথম লাগবে। নেক্সট মার্কেট ডিমান্ড কার্ভটা গিভেন মার্কেট ডিমান্ড কার্ভ গিভেন মার্কেট ডিমান্ড কার্ভটা গিভেন, তার মানে মার্কেট ডিমান্ড কার্ভটা যে ফার্মের ডিমান্ড কার্ভ তো নিজেরা জানতে পারবে, ফার্ম এ ফার্ম বি, কিন্তু মার্কেট ডিমান্ড কার্ভটা একটা নির্দিষ্ট থাকবে যেটা দুজনে মিলে জানতে পারবে। যদি আমি টোটাল মার্কেট ডিমান্ড বলতে কি, মার্কেটে কতখানি অ্যাভারেজ রেভিনিউ গেন করা চাই সেটা তো ডিমান্ড। তাহলে আমার টোটাল মার্কেটটা যদি আমরা না জানি তাহলে মার্কেটটা শেয়ার করবো কি করে? তাহলে মার্কেট ডিমান্ড কার্ভ গিভেন। নেক্সট তারপরে আসছে যে মার্কেট ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, মার্কেট এগুলো কিছু কিছু জিনিস আমি খাতায় এগুলো নোট করে রেখেছি। মার্কেট ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। তাহলে মার্কেট ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড কেন বলছি, কারণ মার্কেট শেয়ার যদি নিজেদের মধ্যে করে তাহলে মার্কেটটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড করতে হবে, তা না হলে একদম ঝামেলা লাগাবে যদি একদম কম পায়, তাই না? তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যাজাম্পশন, সেগুলো হেডিংটা লিখে নিই। অ্যাজাম্পশন। তাহলে আমরা এবার দেখব চিত্রটা দেখবো আমরা। তাহলে এবার আমরা দেখবো যে পিকচারটা কেমন আছে, একটু বড় করে আঁকি তাহলে জিনিসটা বোঝা যাবে ভালো। এখানে আমি কোয়ান্টিটি মেজারমেন্ট করছি, আউটপুট ওকে। তো কোয়ান্টিটি এখানে প্রাইস অ্যান্ড কস্ট, প্রাইস অ্যান্ড কস্ট মেজারমেন্ট করছি এখানে, ওকে। এই আঁকাটা একটু সব থেকে জটিলতম হবে, একটু ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে কি করে আঁকা আছে, ওকে। কি আঁকলাম আমরা সেটা দেখি। এটা ইয়ার কার্ভ বা যাকে আমরা কি বলি ডিমান্ড কার্ভও কিন্তু বলি মনোপলির ক্ষেত্রে বা অলিগোপলির ক্ষেত্রে আমরা কিন্তু ডিমান্ড কার্ভই ধরেছি। এটা কি এমআর কার্ভ, ইন্ডাস্ট্রিয়াল এমআর কার্ভের সঙ্গে যদি মার্জিনাল কস্ট প্রোভাইড করে, সেই মার্জিনাল কস্টের আন্ডারে থেকে যেটা আমার ফ্রি হ্যান্ড বলে আমার লাইনটা দেখে আছে, যেটা আমাদের পাচ্ছি সেই লাইনটাকে আমি আগে টাচ করলাম। আঁকাটা অনেক সুবিধা হবে যদি আমি এইভাবে আঁকি, অনেকটা সুবিধা হবে। এবং আমাদের যে অ্যাভারেজ কস্টটা আমাদের কি করতে হবে, একটা মেজারমেন্ট করবো, ওকে। অ্যাভারেজ কস্ট এবং এখানে আমার কি থাকলো প্রাইস লাইন থাকলো, যেটা আমি এটা কিউ আই, যেটা ইন্ডাস্ট্রিয়াল মার্জিনাল রেভিনিউ কার্ভ, অ্যাভারেজ রেভিনিউ কার্ভ যেটা ডিমান্ড কার্ভে, এটা হচ্ছে প্রাইস। এটা কি এসি অফ ফার্মের এসি কার্ভ। এটা কি এমসিটা কার ইন্ডাস্ট্রিয়াল এমসি কার্ভ, যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে। এবার আমরা যেহেতু শেয়ারিং করছি মার্কেটে, সের জন্য এটাকে আমরা এবার ডিমান্ড কার্ভ ধরে নেব। এটা একটা ডিমান্ড কার্ভ, আর এই কার্ভটা হচ্ছে মার্জিনাল কার্ভ, কিসের ফার্মের মার্জিনাল কার্ভ। তো এক্ষেত্রে আমরা যেখানে অ্যাকচুয়ালি এটা আমরা দেখলে খুব বুঝতে পারবো যে এই পজিশনে যদি আমরা এমসিএফ মানে মার্জিনাল কস্ট, এবং একটা জিনিস আমাদের খুব মাথায় রাখতে হবে যে এই যে কার্ভটা আছে ফ্রি হ্যান্ড বলে আমাদের বেঁকে গেল, কিন্তু অ্যাকচুয়ালি একটু এরকমই হবে। এই যে কার্ভের এই যে লাইন আমরা পেয়েছি, এটা হচ্ছে আমাদের মিনিমাম রেঞ্জ, যে কস্টের মিনিমাম রেঞ্জ, তার মানে কস্ট এটা, ওকে। বোঝা যাচ্ছে কিনা?
এই পজিশনে কি আমরা ইকুইলিব্রিয়াম, কার ইকুইলিব্রিয়াম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড কার্ভ এবং ইন্ডাস্ট্রিয়াল মার্জিনাল রেভিনিউ কার্ভটা সমান। দ্বিতীয় ক্ষেত্রে এই পজিশনে কি হচ্ছে, ফার্মের হচ্ছে, যেখানে ফার্মের মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্টটা ফার্মের মার্জিনাল কস্ট ইকুয়াল করা হচ্ছে, সেখানে হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ ফার্ম, এবং সেইখানেই ইকুইলিব্রিয়াম অফ কোয়ান্টিটি মেজারমেন্ট করবে। এবার এই পিকচারে যেটা আমাদের সব থেকে দেখতে হবে যে কস্ট এবং প্রাইসটা আমাদের ভার্টিক্যাল মেজারমেন্ট করছে, এটা আমাদের মেনে নিতে হবে। এটাকে এ দিলাম, বি, এটাকে আমরা ডি দিই, জাস্ট নামটা দিয়ে রাখছি, সুবিধা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রিয়াল যে কার্ভেচার যদি আমরা দেখি, তাহলে মার্জিনাল রেভিনিউ এটা অ্যাভারেজ এবং ডিমান্ড কার্ভ মার্জিনাল কস্টকে ছেদ করেছে, সেই প্রাইস লাইনটা এটা ইন্ডাস্ট্রিয়াল প্রাইস লাইন। আর এটা কি হচ্ছে ইন্ডিভিজুয়াল ফার্মের প্রাইস লাইন, এই মার্জিনাল কস্ট, এটা মার্জিনাল রেভিনিউ অফ ইন্ডাস্ট্রিয়াল, ফার্মের মার্জিনাল রেভিনিউ, ফার্মের মার্জিনাল কস্ট, আর মার্জিনাল অ্যাভারেজ কস্ট হচ্ছে ফার্মের, তার নিম্নতম বিন্দুতে সিটা ডিরাইভ করা হয়েছে, এবং সি এর যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা কিন্তু প্রাইস লাইনকে করা হয়েছে। এইটুকু পিকচারে কিন্তু আমাদের এবার ম্যান্ডেটরি যে জিনিসটা জানতে হবে যে এই পজিশনে কিউওএফ যদি শেয়ারিং হয়, কিউওএফ যদি শেয়ারিং হয়, মার্কেট শেয়ারিং ফার্ম এর ক্ষেত্রে, তাহলে কিউওএফ ইজ ইকুয়াল টু হাফ অফ ও কিউ আই। এটা সবসময়ের জন্য আমাদের মাথায় রাখতে হবে, টোটালটার হাফ হচ্ছে এইটুকু, বোঝা গেল? তবে তো মার্কেট শেয়ার, ইকুয়ালি মার্কেট শেয়ার বলছি না যে এইটা একটা ফার্ম যদি মার্কেট শেয়ার হয় তাহলে তারপরে এটুকু ফার্ম কি হবে মার্কেট শেয়ারটা নেবে, ইকুয়ালি না হলে তো আমরা তো অ্যাজাম্পশনকে ধরে নিচ্ছি যে ইকুয়ালি হবে। তাহলে ও কিউ এফ ইজ ইকুয়াল টু হাফ অফ ও কিউ আই। এটা হচ্ছে ওদের ফার্মের আউটপুট, আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আউটপুটের অর্ধেক হবে, তবে তো মার্কেট শেয়ার ইকুয়াল হবে। যদি ফার্মের শেয়ার যদি আমরা 10 ধরি তাহলে ও কি 5 হবে, তাহলে এখানে 5 হবে। যদি আমরা 9 ধরি তাহলে 4.5 হবে, 4.5 হবে। বোঝাচ্ছি কিনা? তাহলে এক্ষেত্রে আমাদের পিকচারটা খুবই সোজা, বাট আঁকাটা আমাদের একটু জটিলতর ছিল, এটা আমরা দেখলাম। এবার এক্ষেত্রে প্রাইস কোনটা? প্রাইস হচ্ছে ওপি লেভেল অফ প্রাইস। কস্ট কোনটা? ওসি লেভেল। যদি টোটাল রেভিনিউ, দ্যাটস মিন এখান থেকে যদি আমরা কিউ দিয়ে গুণ করি তাহলে তো টোটাল রেভিনিউ পাবো, প্রাইসকে যদি কিউ দিয়ে গুণ করি তাহলে রেভিনিউ পাবো। রেভিনিউ বিয়োগ মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু কি হয়? প্রফিট। দেয়ারফর প্রফিট ইজ ইকুয়াল টু ওপি মাইনাস ও কিউ, অ্যাকচুয়ালি এটাই। সো ওপি মাইনাস ও কিউ মিনস কত হবে? সিপি। তাহলে সিপি ইজ দ্য প্রফিট, এইটুকু প্রফিট মার্জিন আমাদের। ওকে, এইটুকু হচ্ছে প্রফিট মার্জিন। বোঝাচ্ছে কিনা? এটা ফার্মের ক্ষেত্রে বের করলাম আমরা। এবার একটা যে ইম্পর্টেন্ট জিনিস আসছে সেটা হচ্ছে থ্রেড। এটা একটা অন্য কনসেপ্ট, মানে একই সাথে রিলেটেড, মানে গ্রাফের কাজ বা ছবির কাজ আমাদের হয়ে গেল। হ্যাঁ, থ্রেড অফ নিউ এন্ট্রি। থ্রেড মানে ভয়, নিউ এন্ট্রি। এবার দেখা যাচ্ছে এখানে একটা ফিক্সড কার্টেল করা হয়েছে, প্রাইস চেঞ্জ করতে পারবে না, প্রাইস চেঞ্জ করতে পারছে না। দেখা যাচ্ছে কিন্তু এখানে প্রাইস চেঞ্জ করছে না, বাট যে ফার্মের যে আমাদের প্রাইসটা সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে না, প্রাইস লেভেল কিন্তু সেম থাকছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কার্টেল মডেলে আছে, যেহেতু প্রাইস চেঞ্জ হচ্ছে না। নন প্রাইস কম্পিটিশন অ্যান্ড মার্কেট শেয়ারিং, কোটা সিস্টেম এখানে আছে, হাফ কোটা থাকবে। কোটা সিস্টেম এবং নন প্রাইস কম্পিটিশনটা এখানে বিলিভ মানে হোল্ড করছে। সেই পজিশনে কোনো ফার্ম যদি কোনো একটা শক্ত সবল এই কারণে বলছি কারণ নতুন ফার্মে এন্ট্রি হওয়ার জন্য যথেষ্ট পাওয়ারফুল হতে হয়, তার কারণ কস্ট বিয়ারিং করতে হয়, হাই কস্ট বিয়ারিং, তাকে অ্যাডভার্টাইজমেন্ট কস্টটা বাড়াতে হবে, তার কারণ তাছাড়া কনজিউমারদের অ্যাট্রাকশন করা যাবে না, ফার্মদের প্রোডাক্টটা বেয়ার করার জন্য একটু কম দাম করতে হবে। ফলে কি হবে, নতুন ফার্ম যখন এন্ট্রি করবে সে জাস্ট প্রাইসের থেকে একটু নিচে লাইনে থেকে এন্ট্রি করবে, প্রাইস লাইনে যেটুকু তার থেকে একটু কম দাম দিয়ে বিক্রি করবে। কম দাম দিয়ে বিক্রি করলে টোটাল যে আমাদের মার্কেট শেয়ারটা সেটা ওর কাছে যাবে, এবং যেহেতু মার্কেট ক্যাপাসিটি
ফার্ম এ এবং ফার্ম বি এর ক্ষেত্রে যদি ধরি, ফার্ম এ এবং ফার্ম বি এর ক্ষেত্রে যদি মার্কেট ক্যাপাসিটিটা থাকে এবং ফার্ম সি যদি নতুন করে এন্ট্রি করে একটু প্রাইসের থেকে কম দামে, তাহলে কি হবে? তাহলে প্রবলেম তৈরি হবে যে যে ফার্ম এ এবং ফার্ম বি তাদের যে ক্যাপাসিটি তৈরি করা বিক্রি না হওয়ার ফলে সে কি করছে, তার ক্যাপাসিটি থেকে যাচ্ছে। বিক্রি না করার ফলে সে ক্যাপাসিটি কাছে, কারণ সেল তো হচ্ছে না। সেল না হওয়ার ফলে ফার্ম এ এবং ফার্ম বি এর কাছে এক্সেস ক্যাপাসিটি তৈরি হচ্ছে, এক্সেস ক্যাপাসিটি তৈরি হচ্ছে ফার্ম এ এবং ফার্ম বি এর কাছে। সি তো বিন্দাস বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে মার্কেটে, বাট এদের তো বিক্রি হচ্ছে না, ফলে এক্সেস ক্যাপাসিটি পুরো আছে অতিরিক্ত, এবং অতিরিক্ত ক্যাপাসিটি থাকছে তার কারণে এদের ক্ষমতা আছে মার্কেটে ডিমান্ডেড গুড প্রডিউস করা। বাট ফার্ম সি আসাতে ওদের জিনিসপত্র বিক্রি হচ্ছে না, তার ফলে ক্যাপাসিটিটা একটু বাড়তি পড়ে থাকছে। এবার এর নিউ এন্ট্রি থেকে যদি থ্রেট থেকে বাঁচা যায়, এক জিনিসটাকে প্রথমে কার্টেলটাকে এমন লেভেলে নিয়ে যেতে হবে, দ্যাটস মিন পারফেক্ট কার্টেল হতে হবে, তাহলে আমার কোনো কিছু ফার্মের এন্ট্রি হবে না। আর 2 নম্বর শর্ত, প্রাইস লাইনকে কিছু মানে ফার্ম সি সাপোজ এই বিন্দুতে আছে প্রাইস, তাহলে ফার্ম এ এবং বি কে নিচে অস্তিত্ব বজায় রাখার জন্য ওই ইন্ডাস্ট্রিতে তার প্রাইসটা তার থেকে নিচে যেতে হবে, এবং তার থেকে নিচে গেলেও যদি এর থেকে নিচেও যায় এবং এই পজিশনে যদি নিয়ে চলে আসে, দ্যাটস মিন পি ওপি ইজ ইকুয়াল টু ওসি, দ্যাটস মিন সিপি ইজ ইকুয়াল টু কত হবে, বা পিসি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে জিরো মার্জিন প্রফিটেও যদি থাকে, যেহেতু আমরা এটা জানি যে লং রানে জিরো মার্জিন প্রফিটও কিন্তু লং রান বেয়ার করা যায়, লং রানে চালিয়ে যাওয়া যায় কোনো ফার্ম ইন্ডাস্ট্রিকে বা কোনো ফার্মের আউটপুট প্রোডাকশন লং রানে বেয়ার করা যায় যখন প্রফিট জিরো থাকে। তাহলে তাকে ন্যূনতম প্রাইসটা রেখে এমন জায়গায় প্রাইস রাখতে হবে যেখানে মার্জিনাল কস্ট এবং পি ইকুয়াল টু এমসি হবে। এবং সেক্ষেত্রে দেখা যাবে যে নতুন যে ফার্ম সি এসেছিল, সে দেখছে আমার তো এখানে থেকে আর কোনো লাভ নাই, আমি তো এখানে লাভের জন্য এসেছি, তাহলে লাভ তো আমার হচ্ছে না, যেহেতু আমি ওর থেকে কমে আমি বিক্রি করতে পারবো। ওকে যদি বিক্রি করতে হয় তার থেকে কমে করতে হবে সি এর থেকে, এবং সি এর থেকে যদি কম দামে বিক্রি করে ফার্ম সি যদি সি পয়েন্টের থেকে কম দামে বিক্রি করে, তাহলে কি হবে, তার লস হবে, সে কিন্তু মার্কেট থেকে অবিলম্বে ছিটকে যাবে, তার মানে নিজেই বেরিয়ে যাবে। ফলে কি হবে, আবার নিজেদের মধ্যে প্রাইস অ্যাডজাস্টমেন্টটা করে আবার আমাদেরকে কি করতে হবে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বা বিভিন্ন মোড়ক টোড়ক দিয়ে যে আমাদের জাঁকজমকপূর্ণ করে আবার প্রাইস লাইনটাকে উপরে তুলে আবার সেম টেকনিক ইউজ করে আমাদের কার্টেলটাকে, মার্কেট শেয়ারিং কার্টেলটাকে আবার হোল্ড করবে। এই হচ্ছে মার্কেট শেয়ার কার্টেলের কিছু আলোচনা ছিল, এবং আমি আশা করি যে বুঝতে পেরেছো। এবং এটা মনে রাখতে হবে যে মার্কেট শেয়ারিং কার্টেল এবং পারফেক্ট কার্টেল হচ্ছে কার্টেলের দুটো অংশ। এরপরে আর একটা জিনিস আছে মানে বলি সে প্রাইস লিডারশিপ নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আশা করি বোঝা গেছে। ধন্যবাদ।